ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের একেবারে শেষ কিক, একেবারে শেষ মিনিট আর্সেনাল প্রায় সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটিয়েই ফেলেছিল। 10 জনের দল নিয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছিল গানার্সরা। একদম শেষে গিয়েই কপাল পুড়ল তাদের। রমরমা রোববারে ইতিহাদে ইতিহাস সৃষ্টি করতে গিয়ে অল্পের জন্য আটকে গেছে আর্সেনাল। ডার্বি দেল্লা মাদোনিন্নাতে নেরাজ্জুরিদের টপকে গেছে রোসোনেরিরা। বাধা আর শঙ্কা টপকে বার্সেলোনায় স্বস্তি, অলিম্পিক লিওকে হারিয়ে মার্শের ফুর্তি। শনি রবির ফুটবলের রোববারটাই আজ ফোকাস বেশি। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, রোমাঞ্চ, রেফারিং, রেষারেষি। একটা দারুণ রোমাঞ্চকর ম্যাচ আপনি দেখেছেন ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের। আর্সেনাল কাজটা প্রায় করেই ফেলেছিল ম্যাচে। আর্সেনালের যদি আপনি বল পজিশন দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আর্সেনাল সেকেন্ড হাফে কতখানি নিজেদের ডিফেন্সে আবদ্ধ ছিল। ইনফ্যাক্ট পুরো ম্যাচে তাদের কাই হাভার্টজ এবং ইউরিয়ান টিম্বার একটা পাস পর্যন্ত সেকেন্ড হাফে কমপ্লিট করতে পারেন নাই। এই হচ্ছে আর্সেনালের অবস্থা। কিন্তু তাতে কোনোভাবেই আপনি ধন্দে নিশ্চয়ই পড়েন নাই, কারণ আপনি জানেন ওই জায়গায় একটা রেড কার্ড পুরো ম্যাচের চিত্রনাট্য পাল্টে দিয়েছিল। একেবারে শুরু থেকে আসুন। শুরুতে যখন এর্লিং হল্যান্ড গোল করলেন, তার গোলের সেঞ্চুরি হলো। এরপরে আর্সেনাল গোল শোধ করলো রিকার্ডো কালাফিওরের ওয়ান্ডার স্ট্রাইকে। এবং এরপর ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই যখন আরও একবার আর্সেনাল প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে গেল গ্যাব্রিয়েল মাগালেসের হেডারে, তখন অনেকেই ভেবেছিলেন আর্সেনাল বোধহয় অবশেষে সেই কাজটা করতে যাচ্ছে। কিন্তু ফার্স্ট হাফ শেষের আগেই ঘটনা সব পাল্টে গেল যখন লিয়ান্দ্রো ট্রসার্ডকে রেফারি আরও একটা রেড কার্ড দেখালেন। আরও একটা রেড কার্ড বলতে বোঝাতে চাইছি ডেকলান রাইসের রেফারেন্সটা টেনে আনার চেষ্টা করছি। আর্সেনালের এই সিজনে দুজন ফুটবলার রেড কার্ড দেখেছেন, এক ডেকলান রাইস, আরেকজন লিয়ান্দ্রো ট্রসার্ড। দুজনেই রেড কার্ড দেখেছেন বল জোরে দূরে সরিয়ে দেওয়ার কারণে। মানে তারা প্রথমে একটা ফাউল করেছেন, রেফারি বাঁশি বাজিয়েছেন এবং ওই ফুটবলার আক্রোশে বল যেহেতু ঠেলে পাঠিয়ে দিয়েছেন, এই কারণে তাদেরকে রেড কার্ড দেখতে হয়েছে। এটা প্রিমিয়ার লিগের নতুন নিয়ম এবং রেফারিরা এখন থেকে এই সব ব্যাপারে বেশ কঠোর হয়েছেন। এখন কথা হচ্ছে এই লাল কার্ড হবে কি হবে না, লাল কার্ড দেখানো উচিত কি উচিত না, এই নিয়ে অনেক রকম আলোচনা এই রেড কার্ডের পরে নতুন করে উঠে গেছে, যেটা নিয়ে মিকেল আর্তেতা ম্যাচ শেষে নিজে কথাও বলতে চান নাই। তার মানে তার কাছে ওটা পরিষ্কারভাবেই কোনো কার্ড হয় না। কিন্তু বেশিরভাগ লোকের ক্ষেত্রেই হয়তো সেটা রেড কার্ড, কারণ বল আপনি যেভাবে মেরেছেন সেভাবে আপনি মারতে পারেন না, সেটা গ্রামাটিক্যালি। কিন্তু আরেকটা ডিসিশন নিয়ে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মনে আবার সংশয় আছে। ম্যানচেস্টার সিটি যে প্রথম গোলটা হজম করলো, যেখানে রিকার্ডো কালাফিওরি গোল করেছেন বক্সের ঠিক বাইরে থেকে শট করে, এর আগের একটা ইনসিডেন্ট যেখানে রেফারি দুই দলের দুই ক্যাপ্টেনকে নিজের কাছে ডেকে এনে মিডফিল্ডে একটা কথা বলছিলেন ম্যাচটাকে শান্ত করার জন্য। সেখানে ছিলেন কাইল ওয়াকার। এবং এরপরে খেলা যখন রিস্টার্ট হলো, ওই ফ্রি কিক থেকেই কালাফিওরি বল পেয়েছিলেন এবং পরে গিয়ে গোল করেছিলেন। পেপ গার্দিওলার কথা হচ্ছে যদি রেফারি তার রাইট ব্যাককে ডেকে নিয়ে এসে মিডফিল্ড পর্যন্ত নিয়ে আসতে পারেন এবং এরপর খেলা শুরুর আগে যথেষ্ট সময় না দেন তার দলকে শেপে ফেরার জন্য, তাহলে সেটা ন্যায্য হয় না। এবং তিনি একরকম হুঁশিয়ারি সংকেত দিয়ে দিয়েছেন যে এরপর থেকে রেফারি যদি ক্যাপ্টেনকে তার কাছে ডাকে, তার ক্যাপ্টেন আর রেফারির কাছে যাবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ম্যাচ শেষে দুই দলের কোচ নতুন করে তাদের কথাবার্তায় ঝাঝালো অনেক তথ্য উপাত্ত আমাদের কাছে দিয়ে রেখেছেন। এবার আসুন আমরা একটু রেষারেষির গল্পে যাই। আপনি লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির খুব রিসেন্ট টাইমে প্রিমিয়ার লিগের টাইটেল রেস নিয়ে রেষারেষি দেখেছেন। বহু আগে আপনি আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের ভেতরে দেখেছেন। এরও আগে আপনি হয়তো মানে লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড দেখেছেন, এবং মাঝের সময়টায় চেলসি এবং ইউনাইটেড, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এই গেল 3-4 বছর ধরে মিকেল আর্তেতা এবং পেপ গার্দিওলা এই দুজন প্রিমিয়ার লিগের টাইটেল রেসের জন্য একে অন্যের মুখোমুখি হচ্ছেন। টানা তৃতীয় মৌসুমের মতো আমাদের এবারও মনে হচ্ছে যে এই দুই দল হয়তো মৌসুম শেষে তাদের টাইটেল রেসে থাকবে, বা এই দুটো দলের টাইটেল রেসে থাকার কথা। কিন্তু এই দুই দলের ফুটবলাররা এখন একে অন্যকে আর দেখতে পারেন না। আপনি নিশ্চয়ই ম্যাচে বেশ কিছু ঘটনা দেখেছেন। একটা হচ্ছে এর্লিং হল্যান্ড যখন গোল করার পর গ্যাব্রিয়েল মাগালেসের মাথায় বলটা দিয়ে আরেকবার জালে প্রবেশ করালেন। ম্যাচ শেষে হল্যান্ডের সঙ্গে মিকেল আর্তেতার বাদানুবাদ, সেখানে গ্যাব্রিয়েল জেসুসও ছিলেন। আবার এই ছবিটাও ম্যাচ চলার সময় আপনি হয়তো দেখে থাকবেন, যেখানে বের্নার্দো সিলভা একেবারে জিরো দেখাচ্ছেন গ্যাব্রিয়েল মাগালেসকে। এবং ম্যাচ শেষে বের্নার্দো সিলভা আমাদেরকে বলছেন যে লিভারপুলের সঙ্গে ম্যান সিটির যে টক্করটা চলছিল, এই আর্সেনালের সঙ্গে সেই টক্করটা নাকি জমে না। বলছেন কি তিনি, দেখুন। লিভারপুল প্রিমিয়ার লিগ জিতেছে, আর্সেনাল পারেনি। লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আর্সেনাল সেটাও পারেনি। লিভারপুল সব সময় চোখে চোখ রেখে আমাদের বিপক্ষে লড়েছে।
সেই হিসেবে আর্সেনালের সঙ্গে লড়াইটা এখনও লিভারপুলের মতো হয়ে ওঠে নাই। এর অন্যতম কারণ যেটা বের্নার্দো সিলভা দাবি করছেন সেটা হচ্ছে আর্সেনাল সেকেন্ড হাফে খুব কেজি ফুটবল খেলেছে, কিন্তু কথা হচ্ছে আপনার দলের কেউ যখন রেড কার্ড দেখবেন এরপরে তো আপনি কেজি ফুটবলই খেলবেন। আপনি তো জানেন যে আপনার প্লেয়ার একজন কম, আপনি ম্যান সিটির মতো দলের সঙ্গে খেলছেন, আপনি ম্যান সিটির ঘরের মাঠে খেলছেন, তখন তো আপনি ডিফেন্সেই মনোযোগটা দেবেন। এবং যদি ওই শেষ মুহূর্তে জন স্টোনস গোলটা না করতেন তাহলে হয়তো আর্সেনাল পুরোপুরি সফলও হয়ে যেত, কিন্তু ম্যান সিটি আর্সেনালের এই অ্যাপ্রোচটাকে একদমই পজিটিভলি নিচ্ছে না এবং সেটাই আমাদেরকে বলছে প্রিমিয়ার লিগে আমরা এখন পেয়ে গেছি নতুন রেষারেষি, একটা ম্যান সিটি আর একটা আর্সেনাল। অথচ এই দুই দলের ভেতরে পারস্পরিক সম্মান গেল কয়েক বছর ধরে ছিল, কারণ মিকেল আর্তেতা ম্যান সিটি থেকে এসছেন, আর্তেতার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাদের অনেকেই ম্যান সিটিতে এর আগে কাজ করেছেন, কিন্তু এখন আর এই দুই পক্ষের ভেতরে কোনো পারস্পরিক সম্মান অন্তত পক্ষে এই ম্যাচের পরে নাই এবং প্রিমিয়ার লিগের এই ম্যাচ পরে আমরা বলতেই পারি এই দুই দলের নতুন রেষারেষির সূচনা সম্ভবত এই ম্যাচ দিয়েই হয়ে গেল। তবে এই ম্যাচ শেষে অন্যতম বড় ঘটনা হয়ে গেছে রদ্রির ইনজুরিটা এবং পরে জানা গেছে ACL ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার সিটির অন্যতম বড় ভরসা এই রদ্রি এবং পুরো মৌসুমটাই শেষ হয়ে গেছে তার। রদ্রির মতো ফুটবলার না থাকা ম্যানচেস্টার সিটির জন্য বেশ বড় একটা ধাক্কা। দেখা যাক শেষ পর্যন্ত এই মৌসুমে রদ্রিকে ছাড়া তারা কি করে সামলে নেয়, আর্সেনালের জন্য সেটা শেষ পর্যন্ত অ্যাডভান্টেজ হয়ে যায় কিনা। এটা টাইটেল রেসের ম্যাচ ছিল না, বেশিরভাগ লোকেই হয়তো সেটা মনে করেন। আর্সেনাল জিতে গেলে হয়তো একটা অ্যাডভান্টেজ পেত, ম্যান সিটি দেখিয়েছে তারা আসলে কতখানি শক্তিশালী, তারা যে কোনো পরিস্থিতিতে ম্যাচটা বের করে আনতে পারে এবং গোল যিনি করলেন জন স্টোনস, তিনি ওই ইঞ্চিখানিক ব্যবধানে অনেকখানি প্রিমিয়ার লিগ টাইটেল রেস জেতাটাকেও হয়তো অভ্যাসে পরিণত করতে চলেছেন যদি ম্যান সিটি এবার লিগ জিতে যায়। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা 2017-18 মৌসুমে যখন লিভারপুলের সঙ্গে ম্যান সিটির একটা ম্যাচ হয়েছিল তখন গোল লাইনের ঠিক সামনে থেকে সেন্টিমিটারের ব্যবধানে তিনি বল ক্লিয়ার করেছিলেন এবং পরে গিয়ে লিভারপুলের চেয়ে ঠিক ওইটুকু ব্যবধানেই প্রিমিয়ার লিগ টাইটেল জিতে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। আর্সেনালের ক্ষেত্রে যদি ঘটে এমনটা তাহলে হয়তো বছর ঘুরে মে মাসে গিয়ে আমরা জন স্টোনসের এই গোলটার কথাই আরও বারবার করে বলতে থাকবো। এবার চলুন আমরা পয়েন্ট নম্বর 2-তে চলে যাই, সেটা বার্সেলোনাকে নিয়ে, সেই বার্সেলোনার বাউন্স ব্যাক। বার্সেলোনা 5-1 গোলে জিতেছে ভিয়ারিয়ালের বিপক্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচ হারের পরে বার্সেলোনার এই জয়টা খুব বেশি জরুরি ছিল। আপনি দেখেছেন রবার্ট লেভানডস্কি গোল করেছেন, আপনি দেখেছেন রাফিনিয়া গোল করেছেন, লামিন ইয়ামালের দুর্দান্ত একটা অ্যাসিস্টও আপনার দেখার কথা। লামিন ইয়ামাল দারুণ করেছেন এই ম্যাচে। তবে ইনজুরির গল্প আছে বার্সেলোনার ম্যাচেও। এই ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচ চলার সময় তাদের গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগান ইনজুরি নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। পরে জানা গেছে লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন বার্সার গোলকিপার অর্থাৎ হান্সি ফ্লিককে সামনে আরও অনেক বেশি ইনজুরি নিয়ে ডিল করতে হবে। এই ম্যাচে সম্ভবত সবচেয়ে বেশি নজর কেড়েছেন অন্য একজন পাবলো তোরে। বয়স একেবারেই কম এবং যখন বার্সেলোনা একের পর এক ইনজুরির সমস্যায় ভুগছে তখন পাবলো তোরেকে প্রথমবারের মতো স্টার্ট করিয়ে দিলেন হান্সি ফ্লিক। পাবলো তোরের অবস্থা দেখুন, পুরো ম্যাচে তিনি 59 মিনিট খেলেছেন, একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, সব কিছু মিলিয়ে একটা দারুণ শুরু, তার জন্য নতুন শুরু বলতে পারেন বার্সেলোনার জার্সিতে। পাবলো তোরের অ্যাসিস্ট থেকেই রবার্ট লেভানডস্কি প্রথম গোলটা করেছিলেন, যেটা ভিয়ারিয়ালের মাঠে খুব বেশি জরুরি ছিল। স্পেশালি আপনি যখন আগের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে হেরে এসছেন তখন আপনি আর্লি একটা গোল পেতে চাইবেন এবং লেভানডস্কির ওই গোলটায় অবদান লেভানডস্কির যতখানি ঠিক ততখানি পাবলো তোরেরও। পাবলো তোরে পরে নিজেও একটা গোল করেছেন যে গোলটা বার্সেলোনার ডিএনএর পরিচয় দেয়। এই জায়গায় যদি আপনি খেয়াল করে দেখেন সব মিলিয়ে 23টা পাস সিকোয়েন্সের পর বক্সের ঠিক বাইরে থেকে যে শটটা করেছিলেন পাবলো তোরে সেখান থেকে বার্সেলোনা গোল আদায় করে নিয়েছে। এই যে বার্সেলোনা নতুন মৌসুমটা শুরু করেছে, হান্সি ফ্লিক একের পর এক হুমকির মুখে পড়ছেন, কিন্তু তার কাছে সামহাউ কোনোভাবে একটা সমাধান চলে আসছে এবং এই সমাধান কখনো হচ্ছেন পাবলো তোরে। এর আগে আমরা দেখেছি লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি, এর আগে দানি ওলমো ছিলেন। দেখুন দানি ওলমো ইনজুর্ড ছিলেন, এই ম্যাচে ফেরান তোরেস খেলতে পারছিলেন না সাসপেনশনের কারণে। পেদ্রি তিনি খেলেছেন, কিন্তু পাবলো তোরেকে এমন একটা পজিশনে নামানো হলো যেখানে তিনি আসলে দানি ওলমোর জায়গাগুলো অকুপাই করলেন এবং গোল করা থেকে গোল করানো দুই জায়গাতেই ভালো অবদান রেখেছেন তরুণ এই মিডফিল্ডার। বার্সেলোনার এই জয়ের পরে একটা নতুন রেকর্ডও মোটামুটি হয়ে গেছে। এখনও পর্যন্ত ইউরোপের টপ 5 লিগে কোনো দলের ফুটবলারই এমন কোনো তালিকাতে নেই যাদের অন্তত পক্ষে দুজন 5টা গোল করেছেন। লেভানডস্কির গোল হয়ে গেছে 6টা, রাফিনিয়া নিজেও 5টা গোল করেছেন, আর লা লিগার টপ স্কোরারে কিলিয়ান এমবাপেরও 5টা গোল আছে।
এটা অবশ্য নানানভাবে পরিবর্তন হবে, কেবলই মাত্র লিগ শুরু হয়েছে, এটাকে এখনই খুব কনস্ট্যান্ট ধরে নেওয়ার কোনো সুযোগ নাই। তবে লা লিগার পয়েন্ট টেবিলে সবার ওপরে বার্সেলোনা আছে, 6 ম্যাচের 6টাতেই তারা জিতেছে, যেটা তাদের জন্য বেশ স্বস্তির কারণ। এবার শুন পয়েন্ট নাম্বার 3, মিলান হলো এত দিনে, এবং মিলান ডার্বি এসি মিলান যে জিতলো তার পেছনে সবচেয়ে বড় অবদান এবং নায়ক গাভিয়া। এই গাভিয়া ছোটবেলা থেকে এসি মিলানের সমর্থক, মাঝে তিনি মিলান থেকে ধারেও ভিয়ারিয়ালের সময় কাটিয়েছিলেন এবং এই সিজনে তিনি মোটামুটি নিয়মিত খেলার চেষ্টা করছেন, এবং তিনি যখন হেডে 89 মিনিটে গোল করলেন, এসি মিলান পরে গিয়ে ম্যাচটা জিতলো, সেটা বেশিরভাগ লোকের চোখেই এসি মিলানকে ডিজার্ভিং উইনার করেছে এবারের মিলান ডার্বিতে। কেউ প্রত্যাশা করেন নাই যে ইন্টার মিলান এসি মিলানের কাছে হেরে যাবে। স্পেশালি এসি মিলান এই সিজনে যে ফর্ম দেখাচ্ছিল, তাদের নতুন কোচ পাওলো ফনসেকা যেভাবে দলের হাল ধরতে পারছিলেন না, এরপরে এমন একটা জয়ে রাতারাতি সবকিছু পাল্টে গেছে রোজনেরিদের। আপনি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যদি বিশ্লেষণ করেন, তবু আপনি জানেন এই ম্যাচে এসি মিলান ইন্টার মিলানের চেয়ে ভালো ফুটবল খেলেছে। শুরুতে পুলিসিক তো গোল করলেনই, এরপরে যখন ডিমার্কো গোল করেছিলেন, সমতা ইন্টার মিলান ফিরেছিল, তখন একটু হলেও আশঙ্কা ভর করেছিল এসি মিলানের ওপরে, কারণ এসি মিলান ঠিক একইভাবে লিভারপুলের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা হেরেছিল। এরপরে প্রশ্নটা উঠে গেল, যেহেতু সেরিয়ার আগের ম্যাচগুলোতে মাত্র একটা জয় এসি মিলান পেয়েছিল, তাই পাওলো ফনসেকা আসলে শেষ পর্যন্ত তার হট সিটে থাকবেন কি থাকবেন না, এরকম একটা সমীকরণ ছিল এই মিলান ডার্বি ম্যাচে। কিন্তু এক ম্যাচে মোটামুটি সবকিছু তিনি পাল্টে ফেলেছেন। রহস্যটা কোথায়? রহস্য তার ফরমেশনে। তিনি যে দলটা নামিয়েছিলেন এবং তারপরে যেভাবে তার দল ডিফেন্ডিং করেছে 4-2-4-এ, সেটা এসি মিলানকে নতুন একটা আইডেন্টিটি দিতে পারে বলে বেশিরভাগ মিলান ফ্যান হয়তো এখন বিশ্বাস করতে চাইবেন। আর মাঠের বাইরে তিনি কি করেছেন, স্কাই ইতালিয়ার খবর হচ্ছে এই ম্যাচ খেলার আগে শুক্রবারে তিনি তার পুরো দলকে ডেকে নাকি একটা বারবিকিউ পার্টি করেছেন। চিন্তা করুন, আপনি লিভারপুলের কাছে হেরেছেন, আপনি আন্ডার প্রেশার, আপনি রবিবারে মিলান ডার্বি খেলতে নামবেন, এর আগে আপনি প্লেয়ারদেরকে নিয়ে বারবিকিউ পার্টি করছেন এবং তারপর দুদিন পরে ফলও বের করে আনছেন। পাওলো ফনসেকার ভবিষ্যৎ সম্ভবত এসি মিলানে আছে, কিন্তু কথা হচ্ছে সেরি আর পয়েন্ট টেবিলটা এরকম কেন? সবার ওপরে এই মুহূর্তে তোরিনোর অবস্থান, দ্বিতীয়তে আছে নাপোলি, উদিনেসে, এরপরে ইউভেন্টাস 5 ম্যাচে 9 পয়েন্ট, আরও একবার গোল শূন্য ড্র করেছে তারা এই সপ্তাহে, এবং এমপোলি তারা পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে। এই মিলান ডার্বি নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু দুই মিলানের কোনো মিলান এই আপাতত সেরিয়ার 5 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে অন্তত পক্ষে জায়গা কারো নাই। এই মৌসুমে এসি মিলানের ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা হয়তো নির্ধারণ হয়েছে এই মিলান ডার্বির ফল দিয়ে। আর ইন্টার মিলান, যাদেরকে ঘিরে অনেক বেশি প্রত্যাশা ছিল, স্পেশালি ম্যানচেস্টার সিটির সঙ্গে গোল শূন্য ড্র করার পরে ইন্টার মিলানের ট্যাকটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে তো অনেক বেশি আলোচনা হয়েছে, কিন্তু মিলান ডার্বিতে তাদের যে রূপ দেখা গেল, সেটা অন্ততপক্ষে সিমোনে ইনজাগির জন্য হয়তো দুশ্চিন্তার কারণ। সেরিয়া থেকে পরের পয়েন্টে চলে যাই আমরা, পয়েন্ট নম্বর 4, বায়ার্নের গোল বন্যা। যে ভিনসেন্ট কোম্পানিকে নিয়ে এত বেশি কথা হচ্ছিল, সেই ভিনসেন্ট কোম্পানির আন্ডারে বায়ার্ন মিউনিখ নতুন একটা রেকর্ড গড়েছে। সেই রেকর্ডে আসছি, তবে তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বায়ার্ন মিউনিখ তাদের সবশেষ 3 ম্যাচে গোল করেছে 20টা, তার ভেতরে 9টা দিনামো জাগ্রেবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু এই ছাড়াও বুন্দেসলিগায় এক সপ্তাহে তারা সব মিলে গোল করেছে 11টা। সবশেষ শিকার তাদের ওয়েডার ব্রেমেন, যাদের বিপক্ষে তারা 5-0 গোলের পরিষ্কার ব্যবধানে জিতেছে। আর যে রেকর্ডের কথা বলছিলাম, সেটা হচ্ছে 29 গোলের রেকর্ড, যেটা হ্যারি কেইন, ওলিসেরা করে দেখাচ্ছেন। ভিনসেন্ট কোম্পানি এখন একমাত্র কোচ যার আন্ডারে কোনো জার্মান দল সিজনের ফার্স্ট 6 ম্যাচে সর্বোচ্চ 29টা গোল দিয়েছে। বুন্দেসলিগা সৃষ্টির পরে থেকে এমন রেকর্ড আর একটাও নাই। বোঝাই যাচ্ছে ভিনসেন্ট কোম্পানিকে নিয়ে যত আলোচনা সমালোচনায় থাকুক, তিনি তার কাজটা অন্তত পক্ষে ঠিকঠাক করছেন। আরেকজন আছেন জাবি আলোনসো, তার দল তার কাজটা ঠিকঠাকই করে যাচ্ছে। তারা এই সপ্তাহে জিতেছে 4-3 গোলে। উইনিং গোলটা কত মিনিটে এসছে বলুন তো? উইনিং গোলটা এসছে 94 মিনিটসে, মানে বায়ার লেভারকুজেন আছে বায়ার লেভারকুজেনের মতোই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বুন্দেসলিগার নেক্সট গেম বায়ার্ন মিউনিখ ভার্সেস বায়ার লেভারকুজেন। এই মুহূর্তে যারা বুন্দেসলিগার 1 এবং 2 নম্বর অবস্থানে রয়েছে, সবার ওপরে বায়ার্ন মিউনিখ, একটা ম্যাচ এখনো পর্যন্ত হারা। বায়ার লেভারকুজেন রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। পয়েন্ট নাম্বার 5, এই সপ্তাহে ডার্বি ম্যাচ হয়েছে বেশ কয়েকটা। তার ভেতরে একটা তার্কিশ ডার্বি আপনি ধরতে পারেন, গ্যালাতাসারে এবং ফেনারবাচের ম্যাচ ছিল ফেনারবাচের মাঠে, যেখানে জোসে মরিনিওর দলকে নাকানি চুয়ানি খাইয়ে হারিয়েছে গ্যালাতাসারে।
সেটাকে একপাশে সরিয়ে রাখি। সেই গল্পটা শুধুমাত্র বলার জন্যই বলা। আপনি বলতে পারেন বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের ম্যাচের কথা, যেখানে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরা থেকে জিতে ফিরেছে রিভার প্লেট। তবে সেটাকেও একপাশে সরিয়ে রাখতে চাই। কথা বলতে চাই আমরা অলিম্পিক লিও এবং অলিম্পিক মার্শেইয়ের ম্যাচ নিয়ে। লিওর মাঠ থেকে অলিম্পিক মার্শেই জিতে ফিরেছে 10 জনের দল নিয়ে। বালের দিয়ে শুরুতে রেড কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন 10 জনের দল নিয়ে। এরপরে লড়াই শুরু অলিম্পিক মার্শের, এবং একেবারে শেষে গিয়ে যখন 93rd মিনিটে অলিম্পিক লিও সমতায় ফিরল, স্কোর লাইনটা 2-2 করলো, তখন মনে হচ্ছিল 10 জনের দল নিয়ে অলিম্পিক মার্শে বোধহয় আর পারবে না। কিন্তু ম্যাচের 90+5 অর্থাৎ 93rd পর 2 মিনিট পরে অলিম্পিক মার্শে পুরো অলিম্পিক লিও স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে ম্যাচে আবারও এগিয়ে যায়। জোনাথন রবি গোলটা করেন। ইংলিশম্যান 18 বছর বয়সী ডার্বির উইনার, এবং সেখান থেকেই অলিম্পিক মার্শে স্মরণীয় এক জয় পেয়েছে। অলিম্পিক মার্শের কোচকে নিশ্চয়ই আপনার জানা থাকার কথা, রবার্তো ডি জার্বি, যাকে আপনি এর আগে প্রিমিয়ার লিগে দেখেছেন। ডার্বির এই জয়ের পরে লিগ আতে পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা পিএসজির সঙ্গে এই মুহূর্তে সমান পয়েন্ট নিয়ে রয়েছে তার দল। যদিও তিনি দাবি করছেন বা বলার চেষ্টা করছেন যে তার দল কোনোভাবেই টাইটেল রেসে নাই, হয়তো তিনি তার দলের ওপর থেকে চাপ কমাতে চাইছেন, কিন্তু তিনি বলছেন পিএসজি আর মোনাকো এই দুই দলের ভেতরে টাইটেল রেসটা হবে, মার্শেই নাকি শেষ পর্যন্ত সেখানে থাকবে না। সেটা তো এখনই বলা যাচ্ছে না, তবে অলিম্পিক মার্শেইর এই জয়টা দারুণভাবে উদযাপন করেছে তাদের ফুটবলাররা। এই ছবিটা দেখুন, ডার্বির মজাটা আসলে এই জায়গাতেই। নেল মপে অলিম্পিক মার্শেইর ফুটবলার, তিনি ম্যাচ জেতার পরে এই ছবিটা পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি অলিম্পিক লিওর পানির বোতল থেকে পানি খাচ্ছেন। লোগোটা এখানে আছে। এভাবেই আসলে কেউ কেউ আগুনে ঘি ঢালেন, তিনি আগুনে মোটামুটি পানি ঢেলেছেন। ডার্বির আরেকটা ছবি দেখাই। মিলান ডার্বিতে তো জিতেছে এইসি মিলান, তো এরপরে রাফায়েল লেয়াও, যেহেতু ইন্টার মিলানের মাঠ, মানে সান সিরো তো দুই দলই ভাগ করে খেলে, কিন্তু এই ম্যাচটা ছিল ইন্টার মিলানের হোম ম্যাচ, তো সেই জন্য ম্যাচ যখন শেষ হলো তারপরে রাফায়েল লেয়াও উদযাপন করবেন। উদযাপন করতে কর্নার ফ্ল্যাগ নিলেন, তো কর্নার ফ্ল্যাগে দেখা গেল যে ইন্টার মিলানের লোগো সেখানে রয়েছে। সেটা দিয়ে তো আর মিলানের সমর্থকেরা কোনোভাবেই উদযাপন করতে পারেন না, তাই একটা জার্সি সেখানে সেটা দিয়ে তিনি তার উদযাপন ওইভাবে সেরে নিলেন। এটাই হচ্ছে ডার্বির মজা, আর এটা সম্ভবত 5 মিশালের শেষ মজা। আপাতত এই সপ্তাহে এই ছিল আমার সেরা 5টা পিক। নিশ্চয়ই অনেক কিছু মিস করে গেছি, মূলত রোববারে থাকার চেষ্টা করেছি, তাই রিয়াল মাদ্রিদের কথা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল বা অন্যান্য কিছু নিয়ে। আপনারা হয়তো আপনাদের মতামত জানিয়ে দেবেন আমাকে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.